জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। মাইকেল মধুসূদন দত্তের এই কথাটি আমাদের জীবনের একটি অপ্রিয় সত্য, কারণ মৃত্যুর থেকে চরম বাস্তব আর কিছুই নেই। আর এই মৃত্যু থেকে বাদ যায়নি বড় বড় রাজা মহারাজা। আমাদের ইতিহাসে এমন বহু শাসক ছিলেন যারা নিজেদের শক্তিশালী সাম্রাজ্যের জন্য বিশ্ববিখ্যাত হয়ে গেছেন। এদের মধ্যে অনেকেই ছিলেন নৃশংস, আবার অনেকেই ছিলেন মহান। আজকের ভিডিওতে ইতিহাসের এমনই 5 জন শক্তিশালী শাসকের বিষয়ে জানাবো যাদের মৃত্যু খুবই নৃশংসভাবে হয়েছিল। সাথে এটাও দেখব এই শাসকদের কবর এখন কোথায় আছে। বন্ধুরা, আমি এসকে রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতের অন্যতম শাসক আলাউদ্দিন খিলজি, যাকে অনেকে মহানভাবে আবার অনেকে নৃশংস মনে করেন। আলাউদ্দিন খিলজির জীবনের শুরুটা কিন্তু মোটেই সহজ ছিল না। সুলতান হওয়ার জন্য অনেক লড়াই করেছিলেন আর ভারতে একটি বিশাল বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন। আলাউদ্দিন খিলজির জীবনের বহু রহস্যের মধ্যে তার মৃত্যুটাও একটি রহস্য হয়ে গেছে। তার মৃত্যুর কয়েক ঘন্টা আগেই কেউ বুঝতেই পারেনি যে তিনি আজই মারা যাবেন, কারণ তিনি কোনো রোগের শিকার হননি বা কোনো যুদ্ধেও যাননি। এবার প্রশ্ন হলো, তাহলে আলাউদ্দিন খিলজি কিভাবে মারা গিয়েছিলেন? ওই সময় একজন বিখ্যাত লেখক ছিলেন জিয়াউদ্দিন বারানি। তিনি বলেন, আলাউদ্দিনের মৃত্যুর জন্য তার সবথেকে প্রিয় উজির মালিক কাফুর দায়ী ছিল, যে দিল্লির গদিতে বসার জন্য 1316 সালে 4 জানুয়ারি ঘুমের মধ্যেই আলাউদ্দিনকে হত্যা করেন। এই সময়ে আলাউদ্দিনের বয়স ছিল মাত্র 49 বছর। আর আলাউদ্দিনের কবর বর্তমানে দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে রাখা আছে। এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে চেঙ্গিস খান। বলা হয় ইতিহাসে সবথেকে ক্রূর এবং নৃশংস যতজন শাসক আছে তাদের মধ্যে চেঙ্গিস খান ছিল অন্যতম। 4 কোটি মানুষের হত্যাকারী, হাজার হাজার মহিলার ধর্ষণকারী। এই চেঙ্গিস খানের মৃত্যু আজও একটি রহস্য রয়ে গেছে। চেঙ্গিস খান 1227 সালে 25 আগস্ট 65 বছর বয়সে মারা যান। কিন্তু তিনি কিভাবে মারা গিয়েছিলেন এই নিয়ে সঠিক তথ্য ইতিহাসে আজও পাওয়া যায় না, কারণ চেঙ্গিস খান নিজেই চাননি যে তার মৃত্যু নিয়ে মানুষ বেশি চর্চা করুক। কেউ মনে করে চেঙ্গিস খানের মৃত্যু একটি অজ্ঞাত রোগের কারণে হয়েছে, আবার কেউ মনে করে চেঙ্গিস খানের মৃত্যু যুদ্ধের আহত হওয়ার কারণে হয়েছিল। মৃত্যুর পাশাপাশি চেঙ্গিস খানের কবরও একটি রহস্য রয়ে গেছে, কারণ আজ পর্যন্ত এটা জানা যায়নি যে চেঙ্গিস খানের কবর কোথায় রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন চেঙ্গিস খানকে কখনো কবরই দেওয়া হয়নি, বরং তার মৃত্যু শরীরের উপরে হাজার হাজার ঘোড়া দৌড় করানো হয়েছিল যাতে তার শরীরের অবশিষ্ট না থাকে। এটা চেঙ্গিস খানের নিজেরই ইচ্ছা ছিল। তিনি মৃত্যুর আগে নিজের উত্তরাধিকারীদের এই আদেশ দিয়ে যান যে তার মৃত্যুর পর তার কবর বা তার মৃতদেহ সন্ধান কেউ যেন না পায়। আর হয়েছিল ঠিক তাই। এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে তৈমুরলন। ইতিহাসের আরেকজন শক্তিশালী শাসক ছিলেন তৈমুরলন, যিনি ভারতের দিল্লি জয় করেছিলেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি ঠিক করেছিলেন চীন দখল করবেন। এই কারণে তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে চীনের দিকে অগ্রসর হয়েছিলেন। আর সেই সময় তার কাছে যে শক্তিশালী সেনাবাহিনী ছিল তাতে তিনি যুদ্ধে জিতেও যেতেন। কিন্তু চীনের ঠান্ডা তৈমুরলংয়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ঠান্ডার কারণে শারীরিক অসুস্থতায় ভোগেন তৈমুরলং, আর খুব কষ্ট পেয়ে তিলে তিলে তিনি মারা যান। বলা হয় 18 ফেব্রুয়ারি 1405 সালে তৈমুরলং মারা যান। তার মৃত্যুর পর তার মৃতদেহ উজবেকিস্তানের সামারকান্দে কবর দেওয়া হয়েছিল। তবে তৈমুরলংয়ের কবর নিয়ে একটি রহস্য রয়েছে। এই কবরের উপরে থাকা একটি পাথরের উপর লেখা আছে, এই কবর যে খুলবে তার জীবনে আমি অভিশাপ হয়ে আসব। আপনারা জানলে অবাক হবেন যে ইতিহাসের বেশ কয়েকজন শাসক তৈমুরলংয়ের কবর খোঁড়ার চেষ্টা করেছিল, আর ফলও তারা ভোগ করে। 1941 সালে রাশিয়ার প্রেসিডেন্ট স্টার্লিং তৈমুরলংয়ের কবর খোঁড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই সব অন্ধবিশ্বাসকে মানতেন না। রাশিয়ার আর্কিওলজিস্টরা 19 জুন 1941 সালে তৈমুরলংয়ের কবর খোলেন। আর এর 3 দিনের মধ্যেই হিটলার হঠাৎই রাশিয়ার উপর আক্রমণ করে দেয়। আর এই যুদ্ধে প্রায় 30 লক্ষ সৈন্য প্রাণ হারায়। শেষ পর্যন্ত রাজনীতির চাপে স্টার্লিং আবার তৈমুরলংয়ের কবর বন্ধ করে দেন। আর এই কবর বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যে জার্মানির সৈন্যরা রাশিয়া থেকে পিছু হাঁটতে শুরু করে। এই তালিকায় 4 নম্বরে রয়েছে একতাক গুলগাজি। ইতিহাসে যে কয়েকজন মুসলিম শাসক এসেছিলেন তাদের মধ্যে একতাক গুলগাজি ছিল অন্যতম। লাগাতার মঙ্গলদের আক্রমণে যখন মধ্য এশিয়ার মুসলিম জনগণ ভেঙে পড়েছিল তখন তাদের মাসিয়া হয়ে সামনে এসেছিলেন একতাক গুলগাজি, আর তিনিই অটোমান সাম্রাজ্যের ভিত তৈরি করেছিলেন। তবে আপনাদের জানিয়ে দিই, একতাক গুলগাজির মৃত্যু কোনো যুদ্ধ বা কোনো রোগের কারণে হয়নি। তিনি দীর্ঘদিন শাসন করেছিলেন আর 1280 সালে বার্ধক্যের কারণে মৃত্যু হয়। একতাক গুলগাজির কবর তুর্কিস্তান শহরে রয়েছে। সেখানে তিনি বেঁচে থাকাকালীন যে কটা রাজ্য দখল করেছিলেন সেই সব এলাকার মাটি দিয়ে তাকে কবর দেওয়া হয়েছিল। এই তালিকায় 5 নম্বরে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
যিনি মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন, যে মোগল সাম্রাজ্যে একটা সময় ভারতে রাজ করত। সেই মোগলদের ছলে বলে কৌশলে দুর্বল করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাহাদুর শাহজাফর দিল্লির শেষ শাসক ছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই সময় মোগলদের থেকে ব্রিটিশরা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই ব্রিটিশদের সামনে টিকতে পারেনি মোগল সৈন্যরা। যুদ্ধে হেরে ব্রিটিশদের কাছে বন্দী হয়ে যান বাহাদুর শাহজাফর। সেই সময় ব্রিটিশরা বাহাদুর শাহজাফরকে রেগুনে পাঠিয়ে দেয়। আর 1862 সালে 7ই নভেম্বর 87 বছর বয়সে খুবই কষ্ট পেয়ে তিনি তিলে তিলে মারা যান। বলা হয় বাহাদুর শাহজাফরের শেষ ইচ্ছা ছিল তাকে তার পরিবারের লোকজনের পাশেই যেন কবর দেওয়া হয়, মানে দিল্লিতে। কিন্তু ইংরেজরা তার শেষ ইচ্ছাটাও সম্মান জানায়নি। বাহাদুর শাহজাফরের মৃতদেহকে রেগুনেই কবর দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 5 জন শক্তিশালী শাসকের মৃত্যুর কারণ, আর তাদের কবর কোথায় দেওয়া হয়েছে তারই কিছু ইতিহাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিন।